আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের ক্লাসে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। হৃৎপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে প্রাণীর সারা দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের তিনটি অংশ: রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। যে রক্ত সংবহন তন্ত্রে রক্তের চলাচলটা হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ রক্তনালীর প্রাচীর ভেদ করে রক্ত কখনোই বের হয়ে কোষের সংস্পর্শে যায় না, সেই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে আমরা বলবো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। একাইনোডার্মাটা এবং কর্ডাটা পর্বের প্রাণীদের দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র উপস্থিত। আর রক্তের চলাচল যদি হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, রক্তনালী থেকে রক্ত বেরিয়ে যদি দেহের গহ্বর বা ফাঁকা স্থান বা ল্যাকুনাতে প্রবেশ করে, তাহলে তাকে আমরা বা সেই রক্ত সংবহন তন্ত্রকে আমরা বলবো মুক্ত রক্ত সংবহন তন্ত্র বা ল্যাকুনার প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র। এই যে এটা হৃৎপিণ্ড, এটা ধমনী। তো হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনী দিয়ে বিভিন্ন অঙ্গের এই যে কৈশিক জালিকায় যাবে। কৈশিক জালিকায় রক্ত যাওয়ার পর রক্ত কিন্তু কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে এই যে এগুলো কোষ, এই যে কোষ, এই কোষগুলো সংস্পর্শে যাবে না। রক্ত কৈশিক জালিকার অভ্যন্তরেই থাকবে, বরং রক্তরসে দ্রবীভূত থাকা অক্সিজেন, বিভিন্ন পুষ্টি উপাদান কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে ব্যাপন প্রক্রিয়ায় লসিকায় যাবে, সেখান থেকে কোষে প্রবেশ করবে। অক্সিজেন কোষে প্রবেশ করবে, গ্লুকোজকে জারিত করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কিংবা অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে আরও যে সকল বর্জ্য তৈরি হবে সেই বর্জ্যগুলো এবং শ্বসনের মাধ্যমে তৈরি কার্বন ডাই অক্সাইড কোষ থেকে বের হয়ে যে লসিকায় যাবে। এই যে এই তরলগুলো হলো লসিকা, সেখান থেকে কৈশিক জালিকা রক্তে যাবে। সেখান থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই যে শিরা, এই যে শিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্ত কিন্তু ধমনীর প্রাচীর ভেদ করেও কোষের সংস্পর্শে যায়নি, কৈশিক জালিকার প্রাচীর ভেদ করেও কোষের সংস্পর্শে যায়নি, এমনকি শিরার প্রাচীর ভেদ করেও রক্ত কোষের সংস্পর্শে যায়নি। রক্তের চলাচলটা এখানে হৃৎপিণ্ড, ধমনী, কৈশিক জালিকা এবং শিরার মধ্যেই সীমাবদ্ধ। তো এই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে আমরা বলবো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর যদি এখানে এরকম ঘটতো যে এই যে রক্তনালী, এখান থেকে রক্ত বের হয়ে সরাসরি রক্তটা কোষের সংস্পর্শে চলে গেছে, তাহলে আমরা এটাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলতাম। মুক্ত বা ওপেন বা ল্যাকুনার প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে উপস্থিত থাকে। আমরা এবার রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। তো রুই মাছ সহ সকল মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু দুই, একটা অলিন্দ এবং একটা নিলয়। মাছ থেকে বিবর্তনের মাধ্যমে উভচর প্রাণী গোষ্ঠীর আবির্ভাব। উভচর প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তিন, দুইটা অলিন্দ এবং একটা নিলয়। আর উভচর থেকে বিবর্তনের মাধ্যমে সরীসৃপের উৎপত্তি। সরীসৃপের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ অসম্পূর্ণ চার, অর্থাৎ আন্ত অলিন্দ পদ্মা দ্বারা সরীসৃপের হৃৎপিণ্ডের দুইটা অলিন্দ সম্পূর্ণরূপে পৃথক থাকলেও দুইটা নিলয় কিন্তু আন্তঃনিলয় পদ্মা দ্বারা সম্পূর্ণরূপে পৃথক নয়। তবে সরীসৃপদের মধ্যে শুধুমাত্র কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ চার। তো সরীসৃপ থেকে বিবর্তনের মাধ্যমে পাখিদের উৎপত্তি, এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ চার। এবং পাখিদের দেহেই সর্বপ্রথম চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর স্তন্যপায়ী, স্তন্যপায়ীদেরও হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পূর্ণ চার। অর্থাৎ রুই মাছ সহ সকল মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুইটা, এই যে একটা অ্যাট্রিয়াম বা অলিন্দ আর একটা ভেন্ট্রিকল বা নিলয়। রুই মাছের হৃৎপিণ্ড লম্বাটে মোচাকৃতির। রুই মাছের হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থিত, আর মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝখানে মিডিয়াস্টিনাম অংশে অবস্থিত। তো মানুষের হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমাদের একটা ভিডিও বানানো আছে, ওটা তোমরা দেখে নিও প্রয়োজনে। তো রুই মাছের হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থিত। পেরিকার্ডিয়াল গহ্বর কোথায় অবস্থিত বা এই গহ্বরটা কোথায় রুই মাছের?
রুই মাছের এই যে গলবিলের দুই পাশে দুইটা ফুলকা প্রকোষ্ঠ, প্রত্যেকটা ফুলকা প্রকোষ্ঠে 4টা করে ফুলকা, আমরা জানি ফুলকা প্রকোষ্ঠ কানকো বা অপারকুলাম ঢাকনা দিয়ে ঢাকা। এই যে ফুলকা প্রকোষ্ঠের পিছনে অঙ্কীয় দিকে এই যে এইটা হলো পেরিকার্ডিয়াল গহ্বর, এই গহ্বরের মধ্যে এদের হৃৎপিণ্ড অবস্থিত। অঙ্কীয় দিকে, যেহেতু এরা মেরুদণ্ডী প্রাণী, হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে অবস্থান করবে। আর ফুলকা প্রকোষ্ঠের কাছাকাছি কেন বা ফুলকাগুলোর কাছাকাছি কেন? কারণ রুই মাছের হৃৎপিণ্ড ফুলকার সাথে সমন্বয় সাধন করে ব্লাড সাপ্লাই করে। রুই মাছের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে কিন্তু এরা ফুলকাতে পাম্প করে দেয়। সেই জন্য হৃৎপিণ্ডের অবস্থানটা ফুলকা বা ফুলকা প্রকোষ্ঠের কাছাকাছি হওয়া ভালো, এবং এদের ফুলকা প্রকোষ্ঠের কাছাকাছি অঞ্চলেই অবস্থিত, তবে অঙ্কীয় দিকে। এদের হৃৎপিণ্ডের পর্দার নাম পেরিকার্ডিয়াম। পেরি অর্থ চারিদিকে, পেরি অর্থ চারদিক, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড বা হার্ট। তাহলে এদের হৃৎপিণ্ডের চারিদিকের পর্দা বা আবরণের নাম পেরিকার্ডিয়াম। তো রুই মাছের হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। তো এই দুইটা প্রকোষ্ঠ ছাড়াও একটা উপপ্রকোষ্ঠ থাকে। এই উপপ্রকোষ্ঠ হলো সাইনাস ভেনোসাস। এই উপপ্রকোষ্ঠের প্রাচীরে কোনো হৃৎপেশি নাই। এটা আমরা বলতেছি যে এটা উপপ্রকোষ্ঠ, প্রকৃত অর্থে এটা শিরাতন্ত্রের অংশ। কেন? এদের দেহে, রুই মাছের দেহে বড় বড় শিরার সংখ্যা 2টা, এবং শিরাগুলোকে ডাক্টাস কুভেইরি বলে। ডাক্ট মানে নালী, আর কুভেইরি হলো একজন বিজ্ঞানীর নাম। তো কুভেইরি বিজ্ঞানীর নাম অনুযায়ী এই 2টা বড় বড় ডাক্ট বা নালী বা শিরাকে ডাক্টাস কুভেইরি বলে। এই 2টা বড় বড় ডাক্টাস কুভেইরি মিলিত হয়ে এদের যে সাইনাস তৈরি করে, সাইনাস অর্থ ফাঁকা স্থান, গহ্বর। তো 2টা যে বড় বড় শিরা ডাক্টাস কুভেইরি মিলিত হয়ে যে সাইনাসটা তৈরি করে তার নাম সাইনাস ভেনোসাস। এটা একটা ফাঁকা জায়গা, তাই সাইনাস। আর 2টা ভেইন, বড় বড় ভেইন বা শিরা মিলিত হয়ে এই সাইনাসটা তৈরি করছে, তাই ভেনোসাস। তবে এদের লিভার থেকে 2টা হেপাটিক শিরা সরাসরি কিন্তু সাইনাস ভেনোসাসে রক্ত নিয়ে যায়, এবং সাইনাস ভেনোসাসে কিন্তু সারা দেহের দিক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ডাক্টাস কুভেইরির মাধ্যমে আসে। লিভার থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত 2টা, এই যে 2টা হেপাটিক শিরা দিয়ে সরাসরি সাইনাস ভেনোসাসে আসে। সাইনাস ভেনোসাসের প্রাচীর পাতলা। সাইনাস ভেনোসাসের পরেই হলো অ্যাট্রিয়াম। তো যেহেতু সাইনাস ভেনোসাসকে অনেক দূরে রক্ত পৌঁছে দিতে হয় না, বেশি শক্তির দরকার নাই রক্তকে পাম্প করার জন্য, সেই জন্য সাইনাস ভেনোসাসের প্রাচীর পাতলা। অ্যাট্রিয়াম এর প্রাচীরটাও পাতলা, কারণ অ্যাট্রিয়ামের পরে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামকেও খুব দূরে রক্ত পাম্প করতে হয় না, রক্ত পাম্প করার জন্য বেশি শক্তির প্রয়োজন হয় না এদের, সেই জন্য এদের প্রাচীরও পাতলা, কারণ এদেরকে নিলয়ে রক্ত পৌঁছে দিতে হয়। আর এই যে নিলয়, নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরু। এই যে দেখো কত পুরু, নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরু, কারণ নিলয়কে ফুলকাতে রক্ত পাম্প করতে হয়। রক্ত পাম্প করার জন্য বেশি শক্তির প্রয়োজন হয়, এই বেশি শক্তি যাতে প্রয়োগ করতে পারে সেই জন্য নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরু। আর এই যে এটা হলো ভেন্ট্রাল অ্যাওয়ার্টা, মানে অঙ্কীয় মহাধমনী। আর অঙ্কীয় মহাধমনীর এই গোড়াটা বাল্বের মতো স্ফীত, সেই জন্য এই বাল্বের মতো এই স্ফীত অংশটাকে বালবাস আর্টারিওসাস বলে। কন্ডেক্টিস শ্রেণীর মাছ যারা, অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী যারা, ওদের ভেন্ট্রাল অ্যাওয়ার্টার গোড়াটা কিন্তু এরকম বাল্বের মতো স্ফীত নয়, এরকম কোনাকার। ওদের ভেন্ট্রাল অ্যাওয়ার্টার গোড়াটাকে বলা হয় কোনাস আর্টারিওসাস, কারণ কোনাকার। ওদের ভেন্ট্রাল অ্যাওয়ার্টার গোড়াটা কোনাকার। আর রুই মাছের ভেন্ট্রাল অ্যাওয়ার্টার গোড়ার এই স্ফীত অংশটা বাল্বের মতো। বাল্ব মানেই তো স্ফীত অংশকে বোঝায়, সেই জন্য এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। এটাকে বালবাস অ্যাওয়ার্টাও বলা যায়, এবং বালবাস আর্টারিওসাসও কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয়, এটা ভেন্ট্রাল অ্যাওয়ার্টার গোড়ার স্ফীত অংশ। তো রুই মাছের হৃৎপিণ্ডের ভেতর দিয়ে রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণের জন্য পাল্লা বিশিষ্ট ভাল্ব বা কপাটিকা আছে। কপাটিকাগুলো কোথায় আছে?
সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলের যে ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা নাম দিব সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের উপর ভিত্তি করে ছিদ্রটার নাম দিব সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। যেহেতু এটা সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের সংযোগস্থলের ছিদ্র, সেই জন্য নাম দিব সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। এবং এই সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রের খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে এই যে ভাল্ব, এই যে পাল্লা, এই যে ভাল্বের পাল্লা, এই ভাল্বকে আমরা বলবো তাহলে সাইনো অ্যাট্রিয়াল ভাল্ব বা কপাটিকা। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলের ছিদ্র, তার নামকরণ করব ছিদ্রটার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের উপর ভিত্তি করে। ছিদ্রটার নাম দিব তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। তাহলে এখানে এই যে পাল্লা বিশিষ্ট যে ভাল্ব, নাম দিব কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। আবার ভেন্ট্রিকল এবং বালবাস অ্যাওয়ার্টার বা বালবাস আর্টারিওসাসের সংযোগস্থলের ছিদ্রপথে এই যে পাল্লা বিশিষ্ট ভাল্ব, এটার নাম দিব হলো ভেন্ট্রিকুলো বালবাস ভাল্ব। ভেন্ট্রিকুলো বালবাস ভাল্ব। এবং এই ভাল্বগুলো রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে। আর শিরার ভিতর দিয়ে, ভেইনের ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। ব্যতিক্রমধর্মী শিরা বাদ দিলে বেশিরভাগ শিরাগুলোর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। তো রুই মাছেরও সারা দেহের দিক থেকে ডাক্টাস কুবেরি দিয়ে, লিভার থেকে 2টা হেপাটিক শিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাসে আসে। সেখান থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অ্যাট্রিয়ামে যায়, সেখান থেকে যায় ভেন্ট্রিকলে, সেখান থেকে বালবাস আর্টারিওসাস দিয়ে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা দিয়ে ফুলকাতে যায়। তাহলে এদের হৃৎপিণ্ড কিন্তু সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পান করে। এদের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, যেমনটা ভেইন বা শিরার ভিতর দিয়ে হয়। এই জন্য এদের হৃৎপিণ্ডকে, মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। ভেইন বা শিরার ভিতর দিয়ে যেমনটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় বা বাহিত হয়, মাছেদের হৃৎপিণ্ডের ভিতর দিয়েও কিন্তু সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। এদের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কখনোই কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় না। এই জন্য আমরা রুই মাছ সহ সমস্ত মাছের হৃৎপিণ্ডকে বলবো ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, কারণ শিরার মতো কাজ করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পান করে।